খালেদা জিয়া মারা গেছেন, ওনাকে সম্মানের সহিত আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। উনি আমাদের দেশের একজন নেত্রী ছিলেন এবং একটা বৃহৎ অংশ, আমরা যদি একেবারে কম করেও বলি, 30% লোকের নেত্রী ছিলেন। সুতরাং আমরা সম্মান রেখেই বলি, কারণ ওনার সমকক্ষ হওয়ার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। সুতরাং আমি ওনার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ বা খারাপ কথা বলতে তো পারবই না, কারণ এটা পারিবারিক শিক্ষাও না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে, যেহেতু মারা গেছেন এজ এ মুসলমান, তার জন্য আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা পড়তেও দ্বিতীয়বার চিন্তা করিনি যখনই খবর পেয়েছি। তো সবচেয়ে দুঃখজনক বিষয় যে উনি মারা গিয়েছেন, ওনার জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে, তাতেও আমার কোনো প্রবলেম নেই, সব কিছুই ঠিকঠাক আছে। এবং আপনারা জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, তারা সহ আওয়ামী লীগের সেন্ট্রালের অনেক বড় বড় নেতা সকলেই শোক জ্ঞাপন করেছেন। এমনও জানা যাচ্ছে শেখ হাসিনা নাকি সরাসরি তারেকের সাথেও ফোনে কথা বলেছেন। আগামীকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের নেতৃবৃন্দ, প্রেসিডেন্টরা সকলেই শোক প্রকাশ করেছেন। এখানে আমি কেন আবার রাজনীতি দেখছি ভিতরে? সকলেই যখন শোক প্রকাশ করছেন, এর ভিতরে আমাদের বর্তমানের দখলদার ইউনূস সরকারের আইন উপদেষ্টা ষাঁড় আসিফ, সে বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী আওয়ামী লীগ। আমি বুঝলাম না আওয়ামী লীগ কীভাবে দায়ী। তারা বলে যে 17 বছর উনি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15.5 বছর। এর ভিতরে উনি হসপিটালাইজ ছিলেন, উনি জেলে ছিলেন না একদিনের জন্য, উনি হসপিটালাইজ ছিলেন। এবং জামাত নিয়ন্ত্রিত হসপিটাল, ন্যাশনাল হসপিটালে ওনাকে 2021 সাল থেকে আর রাখতে চান নাই। ওনার ট্রিটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগের বড় নেতা। টিপু মুন্সির হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, এভার কেয়ার হসপিটালের মালিকানার 70% টিপু মুন্সির। সেই হসপিটালে ওনার ট্রিটমেন্ট হয়েছে 2021 সাল থেকে। এবং আজকে যখন উনি মৃত্যুবরণ করেছেন, সেই হসপিটালে মৃত্যুবরণ করেছেন। তাহলে এখানে ট্রিটমেন্টের ওনার ঘাটতি করলো কোথায়? 21 সাল থেকেই তো এই হসপিটাল, যে হসপিটালের উপর খালেদা জিয়ার নিজের একটা ভালোবাসা ছিল বা কনফিডেন্স ছিল যে এই হসপিটালে ট্রিটমেন্ট হবে, উনি যতবারই অসুস্থ হয়েছেন উনি নিজেই বলেছেন আমাকে এভার কেয়ারে নিয়ে যাও, কিন্তু জোর করে নেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার জোর করে এভার কেয়ার হসপিটাল তখন পাঠাইছিল। গত 17-18 মাস ধরে তো এভার কেয়ারে আওয়ামী লীগ নাই। তাহলে এই 17 মাসও তো 3বার গিয়েছেন উনি এভার কেয়ারে, বারবার। এভার কেয়ারে ওনার ট্রিটমেন্ট হয়েছে না? সর্বোচ্চ ট্রিটমেন্ট হাদি, এই যে শুয়োরটা মারা গেল, তারও তো লাস্ট ট্রিটমেন্ট সে এভার কেয়ার হয়েছে। 12 তারিখ গুলি খেয়েছে, 13 তারিখ মারা গেছে, সে এভার কেয়ার থেকে মরা লাশ সিঙ্গাপুর নিয়ে গেছে তারা। তো এভার কেয়ারে নিচ্ছে, এভার কেয়ার তো টিপু মুন্সি হসপিটাল, এভার কেয়ার তো আওয়ামী লীগের নেতার হসপিটাল, সেটার উপর কনফিডেন্স আছে। কই জামাত বিএনপির হসপিটালে তো যায় নাই, এরপরও বলেন যে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে যে আসিফ নজরুল, তারা এই যে আওয়ামী লীগ মারছে এটার একটা রেশ তুলে, এই কথাটা তুলে আরেকটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে দখলদার সরকার, দখলদার ইউনুসীয় গভর্নমেন্ট, শুধু এদের কাজই হচ্ছে এটা। এবং আজকে যেমন আপনার তারেক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মী যারা চায় তারা জানাজায় পড়তে আসতে পারবেন, জানাজার মধ্যে কোনো মব হবে না, কাউকে ভুয়া বলা হবে না, কাউকে মারধর করা হবে না, কাউকে অ্যারেস্ট করা হবে না, আপনারা আসেন। উদ্যত আহ্বান। এই আহ্বানে যদি আপনাদের নেতাকর্মী কেউ যদি যান, জানাজা পড়তে যাবেন, সেটাতে কোনো দুঃখ নাই। কিন্তু আপনি আসার পথে বা যাওয়ার পথে আপনার উপর যে কিছু হবে না, তার গ্যারেন্টি কে নিচ্ছে? বা আপনি আসা যাওয়ার পরেই ওখানে যে মপ করবে না, তার গ্যারেন্টি কি? মৌলবাদী গভর্নমেন্টের মৌলবাদী কিছু, এই জামাত, এনসিপি সহ আরও কিছু মৌলবাদীদের অলরেডি আজকের দিনের প্ল্যান যে আগামীকাল জানাজার পরে তারা যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে। জানাজা দাফন টাফনের পরে হয়তো একটা গ্যাঞ্জাম করতে পারে সারা বাংলাদেশে, এবং এটা বিএমপির নাম দিয়ে করবে আসলে মৌলবাদীরা। সেইখানে কিন্তু বিএমপি থাকবে না, করবে মৌলবাদীরা, নামটা পড়বে বিএমপি। এটা হচ্ছে যে রাজনীতি ওদের। ওরা দেশের ভেতরে আবার আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারেক, হয়তো আপনারা বলতে পারেন তারেক জিয়া কি বুঝে না? না ভাই, বুঝে কি বুঝে না, মা মারা গেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই উনি তো আরো আগে মারা গেছে, লাশ এতদিন রাখছিল। ভাই যাই হব,
এরকম অনেক আছে যে মারা যাওয়ার পরে 15 দিন 20 দিন, আমার দেখা 2 মাসও লাশ ফ্রিজিংয়ে ছিল, ছেলে মেয়েরা আসার পরে লাশ দাফন হয়েছে, এরকম আমার দেখা আছে, নিজের চোখেই দেখছি। সুতরাং উনি মারা গিয়েছেন আগে না পরে সেটা আমার জানার বিষয় না। আজকে ডিক্লেয়ার হয়েছে, এখন আগামীকাল ওনার দাফন হবেন। এগুলো নিয়ে আসলে একটা পরিবারের একটা লোক দাফন হওয়ার সময়টা থেকেই প্রচণ্ড ব্যথা অনুভব হয় ওই পরিবারের। ওদের তখন আর কিছুই থাকে না, কি বলবে না বলবে কোনো ইয়ে থাকে না। এই সুযোগটাকে নিয়েই বিএনপিকে সম্ভবত আরও বেশি কালার করার জন্য জামাত ইসলাম কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে। যেটুকু আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট বা আমি এখন পর্যন্ত যা জানি, অলরেডি গোয়েন্দারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নাকি পুলিশের কাছে বলেছে যে কালকে জানাজার পরে একটা কিছু হইতে পারে, এসএসএফ এর নিরাপত্তা উঠে যাবে আপনার এভারকেয়ার হাসপাতাল থেকে। এমনও হইতে পারে যে এই মৌলবাদীরা গিয়ে এভারকেয়ার হাসপাতালও জ্বালিয়ে দিতে পারে, তেমনও একটা প্ল্যানিং তাদের আছে। সব মিলিয়ে এগুলো নিয়ে আরেকটা রাজনীতি হচ্ছে। বিএনপিকে হয়তো একটা বিপদে ফেলানোর জন্য বা আরো কোণঠাসা করে ফেলানোর জন্য সারা দেশে অরাজকতা করে বলে যে এটা বিএনপি করেছে সেইটা। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, যারা করেছেন করেছেন, যারা করেননি তারা করেননি। তবে কেউ ভুল করেও কালকে লাশ দাফন বা আপনার জানাজা পড়ার জন্য গেলে আমার মনে হয় এটা রং ডিসিশন হবে। সেটা গেলে হয়তো মবের শিকার হবেন, অ্যারেস্ট তো হবেন সেটা বাস্তব, কিন্তু মবের শিকার হবেন, বাহিরে ভিতরে কোথাও না কোথাও হয়তো মব করবে, এবং এটার ফুল প্রিপ্ল্যান্ড আছে তাদের। সুতরাং সেই জন্যই বলি যে এই যে মারা গেলেন আমাদের দেশের একজন নেত্রী মারা গেলেন, এটা উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, উনি মারা গিয়েছেন, ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু ওনার এই মৃত্যুটাকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেটার নিন্দা জানাই। সুতরাং আপনারা সকলে এই বিষয়টাকে একটু নজর দিয়ে চিন্তা করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা প্রশ্ন খুব বেশি শোনা যাচ্ছে, জামাত কি ক্ষমতার দরজায় পৌঁছে যাচ্ছে? তখনই পাল্টা প্রশ্ন আসছে সামনে, সেই জামাতকে ঠেকাতেই কি বিএনপি আর ভারত নীরবে এক লাইনে দাঁড়িয়েছে? দর্শক, যেটাকে সবাই এতদিন বলছিল গুঞ্জন, আজ যেন সেটাই ধীরে ধীরে আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতায় পরিণত হচ্ছে। শ্রীলঙ্কার ডেইলি নিউজে প্রকাশিত এক বিশ্লেষণ বলছে, ভারত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ফিরিয়ে আনা, ভারত বাংলাদেশ সম্পর্ককে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার পেছনে তিনটি লক্ষ্যের কথা বলছে তারা এই বিশ্লেষণে। এক, ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনকে ইনক্লুসিভ করা। এখানে আমার একটি মন্তব্য আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ইনক্লুসিভ নির্বাচন, এই প্রশ্নের উত্তর আসলে এখনো অস্পষ্ট, বুঝতে হয়তো আরো 1-2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2, ভারত বাংলাদেশ সম্পর্ক আবার স্বাভাবিক করা বা ট্র্যাকে ফিরিয়ে আনা। 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জামাতকে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে রাখা। এই লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে ধারণা করা হচ্ছে 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এরপরে কি ভারতে নির্বাসিত শেখ হাসিনা এবং তার দলের মুক্তির পথ তৈরি হবে? এরকম নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কূটনৈতিক সূত্র বলছে, সমঝোতা বাস্তবায়িত হলে যা হতে পারে তা হলো শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন বা পারবেন, সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে, ঠিক যেভাবে ইউনূস সরকার আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি বলুন এই মুহূর্তে রাজনীতির মাঠের বাস্তবতা কি বলছে? ডেইলি নিউজ আইআরআই এর সাম্প্রতিক জরিপকে বিবেচনায় নিয়ে
যেটি নিয়ে আমরাও কন্টেন্ট করেছি, আপনারা জানেন এই বিশ্লেষণটি তারা করেছে। আমি ব্যক্তিগতভাবে আইআরআই এর সেই জরিপ তখনও মানিনি, এখনো মানি না, কারণ এটা ছিল ফরমাইশি, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে ব্যবহৃত একটি জরিপ। এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। তারপরও সেই জরিপ বলেছে এই মুহূর্তে মাঠে থাকা মূলধারার একমাত্র বড় দল বিএনপি। এটা আপাতত সত্য বলতে পারেন, কারণ বৃহত্তম ও প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে ইউনূস সরকার নিষিদ্ধ করে রেখেছে, ফলে এখনো তারা নির্বাচনী দৌড়ে সামিল নেই। আইআরআই জরিপ বলেছে আগামী নির্বাচনে বিএনপি 33% ভোট পাবে, জামাত পাবে 29% ভোট এবং ছাত্রদের নতুন দল পাবে 6% ভোট। আমার কাছে এটি বরাবরই হাস্যকর মনে হয়েছে। দর্শক, কেন আমি এই ফলাফল মানিনি নিশ্চয়ই এখন আপনিও পরিষ্কার বুঝতে পারছেন। বাংলাদেশের খোল নলচে পাল্টে দেওয়ার গাল ভরা স্লোগান নিয়ে নয়া বন্দোবস্তের কতিপয় ঠিকাদার বছর না ঘুরতেই নিজেরাই আমূল পাল্টে গেছে। কখনো এর কোলে ঠাঁই খুঁজে, কখনো ওর কোলে ঠাঁই খুঁজে শেষ পর্যন্ত জন্ম জঠরেই ফিরে গেছে তারা। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। তাই আফসোসের সঙ্গে বলতে হয়, ইয়ে তো হোনা হি থা, অর্থাৎ এটা হওয়ারই কথা ছিল। যাক, সে প্রসঙ্গ। যে সমীকরণ নিয়ে কথা বলছিলাম, আইআরআই এর জরিপ ধরে ডেইলি নিউজ বলছে নির্বাচন হলে বিএনপি এগিয়ে থাকবে, কিন্তু জামাতও খুব পিছিয়ে থাকবে না, খুব কাছাকাছি থাকবে। এটাই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা। ভারত কেন জামাতকে নিয়ে এত চিন্তিত? কারণ জামাত প্রকাশ্যভাবে ভারত বিরোধী, তারা সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু বিরোধী রাজনীতিতে বিশ্বাসী। 1971 পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া দল। জামাতের বিপক্ষে কথা বলার অনেক কিছু আছে, বলে কলেবর বাড়াতে চাই না। ভারত ভালো করেই জানে জামাত শক্তিশালী হলে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ ভারত সীমান্ত, উত্তর পূর্ব ভারত, এমনকি আঞ্চলিক নিরাপত্তা সবই ঝুঁকিতে পড়বে। এ কারণেই ভারতের চোখে জামাত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি নিরাপত্তা ঝুঁকি মাত্র। এখন দেখা যাক, যে বিএনপিকে নিয়ে ভারত সমঝোতার পথ খুঁজছে বলে ডেইলি নিউজ বলছে, সেই বিএনপি কি আদৌ বদলেছে, বা বদলালে কতটা বদলেছে? কারণ এক সময় এই বিএনপিও তো ভারত বিরোধী ছিল, এখনো কি নয়? তারা জামাতের মিত্র ছিল। ভারত বিরোধী কার্ডই ছিল বিএনপির রাজনীতির বড় স্লোগান। কিন্তু রাজনীতির পর্যবেক্ষকরা এখন বলছেন 2025-এর বিএনপি এবং 1990-এর বিএনপি এক নয়। উদাহরণ হিসেবে তারা 17 বছর পর বিদেশ থেকে ফিরে 25 ডিসেম্বর ঢাকায় গণসংবর্ধনায় দেওয়া তারেক রহমানের ভাষণের প্রসঙ্গ টানছেন, ভাষণের কথা বলছেন। তারেক ওই দিন সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ হবে পাহাড়ি সম্প্রদায়, সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার নিরাপদ ঘর। সমর্থকদের বিশৃঙ্খলা এড়াতে এবং উস্কানির জবাব না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক বলেছেন, যে কোনো মূল্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট সহ দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি বিশেষ দলের হাত আছে বলেও তিনি ইঙ্গিত করেছেন। এই বক্তব্যগুলো যেন ভারতের বার্তারই প্রতিধ্বনি। অবশ্য বক্তব্য আর বাস্তব রাজনীতি এক জিনিস নয়, পরীক্ষা হবে ক্ষমতায় গেলে। ইতিমধ্যেই আমরা দেখেছি বেগম জিয়ার স্বাস্থ্য সংকটের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং সম্ভাব্য সব রকমের সহায়তার প্রস্তাব দিয়েছেন। বিএনপিও ফিরতি জবাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে। তখন থেকেই ভারত এবং বিএনপির মাঝের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে বলেছেন, ইনক্লুসিভ নির্বাচনই বাংলাদেশের জন্য সমাধানের পথ খুলবে, মানে যে জায়গায় বাংলাদেশ এখন আটকে আছে। এছাড়া সম্প্রতি নয়াদিল্লিতে
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ইচ্ছা এবং চিন্তার উপর নির্ভর করছে। তিনি কবে বাংলাদেশে ফেরত আসবেন এটিও তার ইচ্ছার উপরেই ছেড়েছে ভারত, এটি বার্তা দিয়েছেন। এর আগে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে না দিলে সম্পর্ক নষ্ট হবে এবং এটিকে খুব নেতিবাচকভাবে দেখা হয়েছে, কিন্তু এই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনার প্রত্যর্পণ সহ আরো যে কয়েকটি অমীমাংসিত সমস্যা রয়েছে ভারতের সঙ্গে সে সম্পর্কে বলেছেন এসবের কারণে ভারতের সাথে সম্পর্ক ব্যাহত হবে না। এটি একটি বিশাল কূটনৈতিক বার্তা তৌহিদ হোসেনের পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে। ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী গত 30 নভেম্বর বলেছেন তিনি বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখেন এবং আশা করেন বর্তমান অস্থিরতা দ্রুতই শেষ হবে, কারণ প্রতিরক্ষা খাতে তারা অনেক প্রশিক্ষণ কাজের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের সৈনিকদের সঙ্গে। দর্শক, আপনি হয়তো বলবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিংবা কাকতালীয়, আর ডেইলি নিউজ বলছে সব মিলিয়ে এগুলোই হলো সমঝোতার প্রস্তুতি এবং প্রস্তাব। এই প্রেক্ষাপটে বিএনপিও বলছে তারা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায়, কারণ তারা হয়তো বুঝতে পারছে ভারতের প্রতি বিএনপি সরকারের শত্রুতাই ভারতকে শেখ হাসিনার আওয়ামী লীগকে পুরোপুরি সমর্থন করতে বা এক চোখে সমর্থন করতে বাধ্য করেছিল। এছাড়া বিএনপি এখন এটাও উপলব্ধি করছে 4096 কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্তে শান্তি নিশ্চিত করতে এবং ভারতের সাথে বাণিজ্য করতে ভারতের সমর্থনও জরুরি। এই সমঝোতা বা সমীকরণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অবস্থান তাহলে কোথায়? অপ্রিয় হলেও সত্য, এই সমঝোতায় শেখ হাসিনা কেন্দ্রীয় চরিত্র নন, কেন্দ্রীয় পর্যায়ে নেই, কিন্তু তাকে বাদ দিয়ে সমীকরণও টেকসই নয় বা টেকসই হবে না, এটা কিন্তু বুঝতে হবে। ডেইলি নিউজ বলছে বিএনপি সরকারে এলে যদি আসে শেখ হাসিনার জন্য আইনি আপিলের সুযোগ তৈরি হতে পারে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে, ঠিক যেভাবে ইউনূস সরকার জামাতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। অবস্থা দৃষ্টে এখন মনে হচ্ছে ভারতের এখন একটাই চাওয়া, জামাত ঠেকাও এবং স্থিতিশীল বাংলাদেশ পাও। আর বিএনপি চাইছে একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি। মানে যেন তেন নির্বাচন করলে বিএনপিরও খুব একটা লাভ নেই, গণ আন্দোলনের মুখে আবারও নির্বাচনে নামতে হবে। অতীতের অভিজ্ঞতা আমাদের তাই বলে। সবশেষে ইউনূস সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে, এটিও এই সময়ের অত্যন্ত সিরিয়াস একটি বার্তা। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা লক্ষ্য এক জায়গায় মিলবে কিনা? ভারত, বিএনপি, ইউনূস সরকার কি আসলেই এমন সমঝোতার কথা ভাবছে নাকি শুধু ডেইলি নিউজ বলছে? সর্বোপরি আওয়ামী লীগ কি এরকম সমঝোতার মধ্য দিয়ে আবার ট্র্যাকে ফিরতে চাইবে, নাকি তারা চাইবে আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের অধিকার আদায় করবে? সময় এটির উত্তর দেবে। এছাড়া আরো একটি জিনিস দেখার বিষয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই সমঝোতা নিয়ে কি ভাবছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় জামাত ঠেকাতে সত্যিই কি বিএনপি ও ভারতের মধ্যে নীরব সমঝোতা তৈরি হয়েছে, নাকি এটা কেবলই ক্ষমতার পালাবদলের আরেকটি কৌশল মাত্র? 3 বার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা আসে 30 ডিসেম্বর ভোরে। সকাল 7টার দিকে বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় বেগম জিয়া সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। প্রায় 80 বছর বয়সী নানান রোগে ভুগতে থাকা খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মাত্র 2 দিন আগেই ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আলো ঝলমল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে ভর্তির শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27 নভেম্বরের দিকে জানা যায় অবস্থা সংকটজনক। এরপর তাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয়। অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায়।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া বেগম জিয়া মৃত্যুর পরেও যেন জাতীয় ঐক্যের সুযোগ এনে দিয়েছেন। প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন শোক বার্তা। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। তারেক রহমান সহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা। শোক জানিয়ে একই ধরনের বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশের ঘটনাকে অনেকেই মনে করছেন আগামী রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্যে দেখা যাচ্ছে আবারও দোষারোপের রাজনীতির ইঙ্গিত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে কাউকে দোষারোপ করা না হলেও নিরপেক্ষ সরকার বলে নিজেদের দাবি করা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। 30 ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রতিবেশী দেশ থেকেও আসছে তাৎপর্যময় প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক ও এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী জানান, তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে 1 ডিসেম্বর বেগম জিয়ার সুস্থতা কামনা করেও বার্তা দিয়েছিলেন মোদী। জানান, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত রয়েছে। প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো মন্ত্রী ঢাকায় আসছেন। এই ঘটনাকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে এর মাধ্যমে গণতান্ত্রিক শক্তি ও ব্যবস্থার প্রতি প্রতিবেশী দেশের সমর্থন আরও দৃশ্যমান হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান দলগুলোর সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ পরিষ্কার হচ্ছে জয়শঙ্করের ঢাকায় আসার মাধ্যমে। এই বার্তা অন্তর্বর্তী সরকার এবং তার ডানপন্থী সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিকর নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হওয়া প্রচারণা থেকে সেটি পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানা যায় অংশ নিতে আরও কয়েকটি দেশের মন্ত্রী সহ প্রতিনিধিরাও আসছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, দেশের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ডুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের আসার কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানা যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 31 ডিসেম্বর বেলা 2টায় অনুষ্ঠিত হবে জানাজা। এজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য 31 ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার মৃত্যুর পর ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকবহ মুহূর্তে সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সময় কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। খালেদা জিয়ার নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রায় 2 সপ্তাহের ব্যবধানে এ ধরনের 2টি ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস। এর আগে ওসমান হাদির মৃত্যুর পরপরই 18 ডিসেম্বর রাতে জাতির সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সময়ও দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অস্থিতিশীলতা তৈরি না করার অনুরোধ করেন। তবে এর কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এবার নতুন করে কোনো সংঘাতের আশঙ্কা আছে কি না তা পরিষ্কার করেনি সরকার। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। একই সঙ্গে জানাজা ও দাফন ঘিরে নেওয়া হচ্ছে নজিরবিহীন
কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বেগম জিয়ার শেষ বিদায়ের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার উদ্বেগ মোটেই অস্বাভাবিক নয়। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে একটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। সামগ্রিকভাবে তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনা হয়ে উঠেছে টপ প্রায়োরিটি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তবে বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে তার জন্মদিন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। দেশভাগের আগে ওই সময়টায় জলপাইগুড়ি দিনাজপুরের মধ্যেই ছিল। জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও 15 আগস্টে তিনি তার জন্মদিন পালন করতেন। তবে 1991 সালের 20 মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরে বাসসের সূত্রে উল্লেখ করা হয়েছিল জন্মদিন 1945 সালের 19 আগস্ট। 1947 সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। গৃহবধূ থেকে দেশের উত্তাল রাজনীতিতে দলের হাল ধরা বেগম জিয়া ক্রমশ পোড় খাওয়া এক রাজনৈতিক ব্যক্তিতে রূপান্তরিত হন। 4 দশকের বেশি সময় তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। 3 দফায় 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ শাসন। নিজের 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার দায়িত্বে ছিলেন। তবে বেগম জিয়ার উপর প্রকাশিত একাধিক বই থেকে জানা যায় রাজনীতিতে আসার কোনো ইচ্ছে তার ছিল না। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1982 সালের 24 মার্চ ভোরে সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর বিএনপির দলীয় রাজনীতিতে বিচারপতি সাত্তার প্রভাবহীন হয়ে পড়েন। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন ছিল অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। ওই সময় খালেদা জিয়াকে রাজনীতিমুখী করতে বিএনপির মধ্যে চাপ তৈরি হয়। বিচারপতি সাত্তার রাজনীতি থেকে অবসর নিলে 1984 সালের 12ই জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর 1984 সালের 1 মে তিনি হন দলের চেয়ারপারসন। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে পরের বছরগুলোতে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের 2 নেত্রীর একজন, বিদেশি সংবাদ মাধ্যমের ভাষায় 2 বেগমের একজন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে সমর্থকরা যেমন খালেদা জিয়াকে তার আপোষহীন দেশ নেত্রী বলে মনে রাখবে, ইতিহাসের পাঠে সমালোচনার কলমে তার হাবভাবন আর জামাতের যোগের কথাও লেখা থাকবে। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ 2019 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে। বিবিসি বাংলার ওই খবরে বলা হয়েছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি 2019 সালে বিবিসি বাংলাকে বলেছিলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতায় মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছেন ওলি আহমেদ, যিনি এক সময় বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। জরুরি অবস্থার মধ্যে 2007 সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান।
1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তারেকও মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। তিনি ফেরেন প্রায় 18 বছর পর গত 25শে ডিসেম্বর। খালেদা জিয়ার মতো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও সে সময় গ্রেপ্তার হয়েছিলেন। জরুরি অবস্থার মধ্যে আলোচনা ছিল দুই নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়ার -2 থিওরি। খালেদা জিয়ার নেতৃত্বে 2008 সালের নবম সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়। বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেই ভরাডুবির পর আর কখনো ক্ষমতায় যেতে পারেনি খালেদা জিয়ার দল বিএনপি। 2018 সালে এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় 2 বছর সাজা ভোগ করতে হয় তাকে। পরে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও এক প্রকার বন্দি জীবন কাটতে হয় বিএনপির চেয়ারপারসনকে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 7ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে 2 মামলা থেকেও খালাস দেয়। মুক্তি মিললেও শারীরিক অসুস্থতার কারণে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারছিলেন না তিনি। দর্শক, এবার কেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা এবং দাফন সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তার জানাজা, দাফন সহ প্রতিটি অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। এর মধ্য দিয়ে অবসান করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বর্ণাঢ্য একটি অধ্যায়। তবে মৃত্যুর পরেও বেগম জিয়া যে ঐক্যের আবহ তৈরি করেছেন তার সুফল কি নিতে তৈরি বাংলাদেশ?